এই সংগ্রামে প্রচুর আত্মত্যাগ স্বীকার করতে হবে। এর জন্য চাই অফুরন্ত সাহস। কজন পারে তা? পৃথিবী জোড়া চলে সর্বাত্মক ধ্বংসের আয়োজন। কেমন আছেন আপনারা? আমিরা কেমন আছি? উত্তাল ৭১ আজও ধমনীতে চলছে লড়াইটাও বিজয়ের মাইল ফলকে পৌঁছার। বাবার যে কথা বলার ছিল সে কথা বলতে হবে আজ আমাকে, আপনাকে। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে মহান স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা। মধ্যরাতের সময়ের সঙ্গে আছে আমি মাহাদি হাসান এবং আমি গোলাম রাব্বি। এবার প্রধান শিরোনাম। রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির তৃতীয় দফা বৈঠকে দুদলের আলাদা প্রস্তাব উপস্থাপন। শিগগিরই আবারও বসার কথা জানালেন আশরাফ ও ফখরুল। আমরা কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব সরকারি দলের কাছে দিয়েছি। আমরা প্রস্তাবগুলি নিয়ে আমাদের নেতৃবৃন্দের কাছে যাব, উনারাও আমাদের প্রস্তাবগুলি নিয়ে উনাদের নেতৃবৃন্দের কাছে যাবেন। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে জামায়াত শিবিরের তাণ্ডব, বেশ কিছু গাড়িতে আগুন, ব্যাপক ভাঙচুর। রাজশাহী ও খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ নিহত ১। স্লোগান কোরাসে উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। কাদের মোল্লার ফাঁসিতে পূরণ হলো জাতির দীর্ঘদিনের প্রত্যাশা, মন্তব্য বিশিষ্টজনদের। জাতীয় পার্টিতে এরশাদ ও রওশন এরশাদের মধ্যে দুটি ধারে স্পষ্ট। কেউ কেউ মনোনয়ন প্রত্যাহার করলেও নির্বাচনে প্রার্থী হয়েছেন অনেকেই। দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেই ফল প্রকাশের আমেজ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ১০৯ জন। এবং শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। জাতিকে মেধাশূন্য করতে ৭১-এর এই দিনে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ৭১-এর এই দিনে বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক সহ দেশ বরেণ্যের ওপর হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। জাতীয় পতাকা অর্ধনমিত রেখে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে এই দিবস। সেদিনের সেই হত্যাযজ্ঞের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ সহ নানা স্থানে চলছে শ্রদ্ধাঞ্জলি। আত্মসমর্পণের মাত্র দুদিন আগে জাতিকে মেধাশূন্য করতে এদেশীয় দোসরদের সহায়তায় এদিনে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এই হত্যাযজ্ঞে অংশ নেয় আল বদর, আল শামস সহ রাজাকার বাহিনীর সদস্যরা। ঢাকা শহরের বিশিষ্ট শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, শিল্পী, আইনজীবী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন কৃতি ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। রাতের আধারে জাতির সূর্য সন্তানদের হত্যা করে তারা। পরদিন সকালে তাদের মৃতদেহ পাওয়া যায় মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ, রায়ের বাজার সহ আরও বিভিন্ন স্থানে। বাঙালি জাতির মুক্তি সংগ্রামে এসব বুদ্ধিজীবী নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জুগিয়েছেন সংগ্রামের প্রেরণা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি। But 48 hours before the dawn of the freedom of Bangladesh, the Pakistan Army, in collaboration with a fanatic Muslim organization, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় আছেন আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র এবং দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধাঞ্জলির আয়োজন সম্পর্কে, আর শুরুতেই যাচ্ছি সৌমিত্র শুভ্রর কাছে। শুভ্র,
রাব্বি, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে। আপনি জানেন যে এই হলটি এমনিতেই বাংলাদেশের যে বুদ্ধিবৃত্তিক চর্চা সেখানে অনেক ঐতিহ্যবাহী একটা ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরে, এবং এই হলটিতে প্রায় 2009 সাল থেকে বুদ্ধিজীবী দিবসের প্রাককালে, বুদ্ধিজীবী দিবসের শুরুতেই একটি বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে, এবং এবারও তারই ধারাবাহিকতা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যেমনটি আপনি হয়তো দেখতে পাবেন যে এইখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে, এখানে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এবং রাব্বি, আপনাকে আরো জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে বাংলাদেশের বিজয় দিবসের প্রাককালে যেই হত্যাযজ্ঞ, যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তার সবচেয়ে বড় অংশটা, সবচেয়ে বড় প্রভাবটা পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্র ছিল, এবং সেইখানটায় আলবদরা রাজাকাররা সবচেয়ে বড় হত্যাযজ্ঞটি চালিয়েছিল। যে আপনি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, আনোয়ার পাশা, আপনি জানেন সন্তোষ আনোয়ার পাশার নাম, জ্যোতির্ময় গুহ ঠাকুরতার নাম, এবং তারা সবাই আসলে মানে ওই 14 ডিসেম্বর একেবারে বিজয়ের প্রাককালে বাংলাদেশের মেরুদণ্ড, বুদ্ধির মেরুদণ্ড এই ভেঙে দেওয়ার একটা চেষ্টা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের, এবং সেই জায়গাটায় তারা অনেকটাই সফল হয়েছে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বুদ্ধিজীবীদের ধ্বংস করে দিতে। এবং আপনাকে আরো জানিয়ে রাখি যে 2009 সাল থেকেই ফজলুল হক হলে এই আয়োজনটা হয়ে থাকে, কয়েকজন তরুণের সম্মিলিত আয়োজন। তবে এক্ষেত্রে আরেকটা ব্যাপার বলার আছে যে এই আয়োজনটা তারা চান দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে, বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আর এখন রায়ের বাজার বধ্যভূমিতে আছেন আমাদের রিপোর্টার দেবাশিস বিশ্বাস, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। সৌমিত্র, আমরা এখন আছি রায়ের বাজারে বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে। 1971 সালে ঠিক এই দিনে বাংলার যে দামাল সন্তানরা ছিল, বাংলার যে শহীদরা ছিল, বাংলার যে বুদ্ধিজীবী সম্প্রদায় ছিল, সেই সম্প্রদায়কে আসলে তারা বেছে বেছে হত্যা করেছিল বাংলার জনগণের, বাংলার ভবিষ্যৎকে আসলে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে। আমরা সেই শোকাবহ দিনের মধ্যপ্রহরে আজকে এখানে 12টা 1 মিনিট থেকেই আমরা লক্ষ্য করেছি যে এখানে সমবেত জনতা এখানে মোমবাতি প্রজ্বলন করে আসলে শহীদদের প্রতি সেই 14 ডিসেম্বর আমরা যাদেরকে হারিয়েছিলাম, যারা স্বাধীনতার জন্য আসলে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা এখানে সমবেত হয়েছেন, এবং সেই সমবেত জনতা এখানে মোমবাতি প্রজ্বলন করেছেন। মোমবাতি প্রজ্বলনের পরে তারা এখানে কিছু নীরবতাও পালন করেছেন। আসলে 1971 সালে ঠিক এই দিনে বিজয়ের ঠিক মানে একদম প্রাককালে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র স্বাধীনতার পরেও যেন বাঙালি জাতি মাথা উঁচু করে বিশ্ব দরবারে না দাঁড়াতে পারে, ঠিক সেই লক্ষ্য থেকেই আসলে মানুষ তাদের যে বেদনা বা তাদের যে আসলে মানে প্রাণের যে চাওয়া, সেই আসলে চাওয়া বা সেই শ্রদ্ধাটুকুর জায়গা থেকেই কিন্তু এখানে সমবেত হয়েছেন, এবং তারা সমবেত হয়েই তারা মোমবাতি প্রজ্বলন করছেন, এবং মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি তারা 1 মিনিট নীরবতাও এখানে পালন করেছেন। আমরা দেখেছি এখানে মানুষের প্রায় একরকম বলা যায় যে অনেকটা ঢল নেমেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং সব মিলে এখানে বলা যায় একটি শোকাবহ পরিস্থিতির, শোকাবহ মুহূর্তের একটি অবতারণা হয়েছে। রাব্বি, দেবাশিস এবং শুভ্র, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধাঞ্জলির আয়োজন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সৌমিত্র শুভ্র, এবং একই সাথে দেবাশিস রায় জানাচ্ছিলেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে। এবার চলে যাচ্ছে অন্যান্য খবরে। দেশের রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে শুক্রবার 3য় দফা বৈঠকে দুই দলের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই দলের নেত্রীকে এসব প্রস্তাব অবহিত করে শিগগিরই আবারও বসবেন তারা। গুলশানে ইউএনডিপির প্রজেক্ট অফিসে শুক্রবার বিকেল 4টার দিকে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৈয়দ আশরাফের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। অন্যদিকে মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং ভাইস চেয়ারম্যান শমশের মোবেন চৌধুরী। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে প্রথমেই সাংবাদিকদের সাথে কথা বলেন সৈয়দ আশরাফ। ওনারা আমাদের কিছু প্রস্তাব দিয়েছেন, আমরাও ওনাদের কাছে প্রস্তাব দিয়েছি, এবং আমাদের আলোচনা এটাই সিদ্ধান্ত যে আমরা প্রস্তাবগুলি নিয়ে আমাদের নেতৃবৃন্দের কাছে যাব, ওনারাও আমাদের প্রস্তাবগুলি নিয়ে ওনাদের নেতৃবৃন্দের কাছে যাবেন, এবং আমরা যখন আমাদের দলের নেত্রী এবং নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় আমরা আমাদের কৌশল
ঠিক করব। পরে সাংবাদিকদের মুখোমুখি হন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ কয়েকটি ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের জন্য আমরা কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব সরকারি দলের কাছে দিয়েছি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারাও কিছু প্রস্তাব দিয়েছেন। তারা যে প্রস্তাবগুলো দিয়েছেন এই প্রস্তাবগুলো নিয়ে আমরা আমাদের দলের নীতি নির্ধারণী যে ফোরাম আছে সেখানে আলোচনা করব। তারা তাদের নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করবেন এবং অতি শীঘ্র আবার এই বিষয়ে আলোচনা হবে। রাজনৈতিক সংকট নিরসনে এ বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নীল ওয়াকার। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা। শুক্রবার সন্ধ্যার পর রওশন এরশাদের গুলশানের বাসায় যান তারা। রাজধানীর গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষ করে রওশন এরশাদের সঙ্গে দেখা করতে যান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। প্রায় আধা ঘন্টা তারা সেখানে ছিলেন। পরে আলোচনার বিষয়ে সাংবাদিকদের কিছু না জানিয়েই চলে যান এই দুই আওয়ামী লীগ নেতা। রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, কমলাপুর, রামপুর এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত শিবির কর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর মতিঝিলের এজিবি কলোনির সামনে গাড়ি ও মোটর সাইকেলে আগুন ও দোকানপাট ভাঙচুর করে তারা। এ সময় সাংবাদিক ও পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় 5 শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর মতিঝিল এজিবি কলোনি এলাকায় মিছিল বের করে শিবির কর্মীরা। মিছিল থেকে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় রাস্তায় থাকা 4টি প্রাইভেট কার ও 2টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করে রাস্তার বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান। এরপর লাঠিসোঁটা নিয়ে মিছিলটি ফকিরাপুলের দিকে এগুতে থাকে। এ সময় রাস্তায় অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আরো কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় শিবির কর্মীরা। এক পর্যায়ে রাস্তায় টহলরত পুলিশ সদস্যরাও শিবির কর্মীদের ধাওয়ায় পিছু হটেন। পরে আরো পুলিশ এসে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় শিবির কর্মীরা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধা ঘন্টা ব্যাপী তাণ্ডব থামার পর পুলিশের জলকামান ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় 1 ঘন্টা রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। আইডিয়াল স্কুলের সামনে পুরো এলাকাটাই মানে লোকে লোকারণ্য, অভিভাবকরা, ছাত্রছাত্রীরা ইত্যাদি। ঠিক সেই সময় ঘটনাটা। আমি মাত্র ছেলেটাকে নিয়ে গেটের দিকে ঢুকছি, এমন সময় বোমাবাজিতে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। কতক্ষণ পরে শুনি যে আমার গাড়িটা নাকি আগুন জ্বালিয়ে ফেলছে। আল্লাহ আকবর স্লোগান দিয়ে ওরা বোম মারা স্টার্ট করছে, পুলিশের বেড়া বোম মারছে আগে। তারপরে এখানে জমায়েতে ছিল লোকেরা, ওখান থেকে ওই হেলমেট বের করছে, একটা কার্টনের থেকে হেলমেট দিয়ে ওই বোম স্টার্ট করছে। নাশকতায় জড়িত সন্দেহে 5 শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাশকতা সৃষ্টির জন্যই এখানে ঘটনাগুলো ঘটাইছে এবং যারা মানুষের জান এবং মালের ক্ষতি সাধন করার জন্যই এই ঘটনাগুলো ঘটিয়েছে। এখানে 2 জন দুষ্কৃতিকারী পুলিশের গুলিতে আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ অভিযান চলছে, এ পর্যন্ত 5 জন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এদিকে দুপুরে রামপুরা এলাকায়ও মিছিল করে জামাত শিবির কর্মীরা। এ সময় তারা একটি কাভার্ড ভ্যান ও একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহীর শালবাগান এবং খুলনার নিরালা এলাকায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। খুলনায় সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার রাত 8:30টার দিকে খুলনা শহরের নিরালা মোড়ে 10 থেকে 12টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবির কর্মীরা। এ সময় তারা 24 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ও বেশ কয়েকটি গাড়ি এবং 10টি মোটর সাইকেলে আগুন দেয়। পরে নিরালা পুলিশ ফাঁড়িতেও ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এছাড়াও শেরে বাংলা সড়ক অবরোধ করে রাখে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। দুপক্ষের সংঘর্ষে নাইম নামে একজন গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার পর এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। এদিকে রাজশাহীতে রাত 8:30টার দিকে শালবাগান বাজার এলাকায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পুলিশও পাল্টা রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে শিবির কর্মীরা আশপাশের গলিতে পালিয়ে যায়।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া বোমায় ঝলসে গেছেন কাভার্ড ভ্যান চালকের সহকারী। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী কাভার্ড ভ্যানটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় কাভার্ড ভ্যানের সহকারী মোহাম্মদ সেলিম মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেলিম চট্টগ্রামের ছোটপাল এলাকার বাসিন্দা। ফেস এবং বোথ হ্যান্ডে বার্ন ইঞ্জুরি আছে, তো আমরা এটা মিনিমাম 15% বার্ন আছে। যেহেতু ফেস একটি সেন্সিটিভ জায়গা, তো আমরা তার প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে তার ট্রিটমেন্ট দিয়েছি, তবে পরবর্তী চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজে রেফার করছি। এদিকে রাজধানীর মতিঝিল ফকিরাপুল এলাকায় তাণ্ডবের প্রতিবাদে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও 14 দলের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় মতিঝিল আইডিয়াল কলেজ এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিল থেকে জামায়াত শিবির বিরোধী স্লোগান দেওয়া হয়। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে থাকারও ঘোষণা দেন মিছিলকারীরা। নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে জাতীয় পার্টিতে এরশাদ ও রওশন এরশাদের মধ্যে দুটি ধারায় স্পষ্ট হয়ে উঠেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দলের কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বেশিরভাগ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এদিকে এ নিয়ে শুক্রবার দিনভর নাটক চলে জাতীয় পার্টির নেতাদের মধ্যে। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না এ বিষয়টি স্পষ্ট করলেও দলের অন্য দুই প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম মাহমুদের কাছে শোনা যায় ভিন্ন কথা। রওশন এরশাদের গুলশানের বাসায় সকাল থেকেই চলে দফায় দফায় বৈঠক। দিনভরই গুঞ্জন চলে জাতীয় পার্টির একটি অংশ রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে। দলের দুই প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম মাহমুদের কথায়ও এই বিষয়টি অনেকটাই স্পষ্ট। আমি ম্যাডামের সঙ্গে আলাপ করার জন্য আসছি, তাও বলতে পারবো না, বিস্তারিত ওনার সঙ্গে আলাপ করলে পরে বুঝতে পারবো। কোনো কমেন্ট নেই, ম্যাডামের সাথে দেখা করতে। তবে ভিন্ন সুর দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরের মুখে। এখন পর্যন্ত আগামী জাতীয় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। সকালে গুলশানে রুহুল আমিন হাওলাদারের অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বর্তমান যে শিডিউলে যে নির্বাচন, যেটাকে প্রত্যাহারের জন্য আমাদের পার্টির চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ যে সিদ্ধান্ত দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সেটি এখনো বহাল আছে এবং উনি এটাকে অনর আছেন। এদিকে বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় পার্টিতে এরশাদের বিকল্প কোনো নেতৃত্ব নেই। তিনি আরও জানান চেয়ারম্যানের নির্দেশে দলের অধিকাংশই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। যে ক্ষোভ সৃষ্টি হয়েছে নেতা কর্মীদের, এটা হয় স্বাভাবিক, কারণ বিষয়টা ছিল অনাকাঙ্ক্ষিত। আমরা কেউই ভাবি নাই যে পল্লী বন্ধুকে এই গভীর রাস্তে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে যেতে হবে। ধৈর্য ধরুন, জাতীয় পার্টি একটি সুশৃঙ্খল পার্টি। আমাদের পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এই পার্টির চেয়ারম্যান, তিনি আছেন, তিনি থাকবেন। কোন বিভ্রান্তিতে আপনারা কান দেবেন না। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সহ রংপুরের 4টি আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ.এম. এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেছেন এরশাদ সুস্থ আছেন, তাকে গ্রেফতারের উদ্দেশ্যে সিএমএইচে আটকে রাখা হয়েছে। দলের চেয়ারম্যান এরশাদ শুক্রবার বিকেলে তাকে একথা জানিয়েছেন বলে তিনি জানান। উনি অসুস্থ না, অসুস্থতার কারণে ওনাকে নেওয়া হয়নি। উনি আমাকে যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে অসুস্থতার কারণে ওনাকে নেওয়া হয়নি, ওনাকে আপনারা যেটা বলেন ওনাকে আটক করা। আরো জোর দিয়ে যেটা বলেছেন যে উনি শুনেছেন যে কিছু প্রেসিডিয়াম মেম্বার কিছু হয়তো বলছেন যে পার্টির ডিরেকশনের ব্যাপারে, পার্টি কি করবে, কোন দিকে যাবে সেগুলোর ব্যাপারে, এবং উনি সবার কাছে ক্ল্যারিফাই করতে চান যে উনি মহাসচিবকে ইনস্ট্রাকশন দিয়েছেন, মহাসচিব যা করছেন সেগুলো মহাসচিব ওনার ইনস্ট্রাকশনসে করছেন, জিএম কাদের সাহেব যা করছেন ওনার ইনস্ট্রাকশনসে করছেন, কিন্তু উনি আর কাউকে ইনস্ট্রাকশন দেননি বা কোনো ইখতিয়ারও দেননি পার্টিকে রিপ্রেজেন্ট করতে বা ওনাকে রিপ্রেজেন্ট করতে। অন্য কেউ যদি কিছু বলে থাকে তাহলে সেটা তাকে রিপ্রেজেন্ট করে বলা হয়নি, এবং বিভ্রান্তিকর কেউ যদি কিছু বলে থাকে পার্টির নামে বা পার্টি থেকে কেউ যদি কিছু বলে থাকে সেটা পরে পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয়। মধ্যরাতের সময় আরও থাকছেন। অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষা। প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীরা কিছুটা বিপাকে।
এবং যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ যুদ্ধজাহাজ সমুদ্র জয় চট্টগ্রামে এসে পৌঁছেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেই শুরু হয়ে গেছে ফল প্রকাশের আমেজ। বর্জন আর জাতীয় পার্টির প্রত্যাহারের কারণে আগামী নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 300 সংসদীয় আসনের মধ্যে এরই মধ্যে 109টি আসনে একক প্রার্থী থাকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। রিপোর্ট তামিম হাসানের। দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন 5 ডিসেম্বর আসতে এখনো ঢের বাকি। সবে শেষ হলো মনোনয়নপত্র প্রত্যাহার, কিন্তু এরই মধ্যে ফলাফল এসে গেছে শতাধিক আসনের। শুনতে একটু অস্বাভাবিক হলেও এটাই এই নির্বাচনের বাস্তবতা। আগে থেকেই বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণা আর শেষ মুহূর্তে জাতীয় পার্টির সরে আসার ঘটনায় এই নির্বাচনে একক প্রার্থী রয়েছে 1/3 বেশি আসনে। আর এ বিষয়টি মনোনয়ন প্রত্যাহারের দিনটিকে আলাদা করে দিয়েছে অন্যান্য নির্বাচনের থেকে। আজকে কতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে সেটা হলো মূল ইস্যু আর কি, আমাদের আগ্রহের জায়গা। আমরা কিন্তু ওটাই খুঁজছি, কে কতজন উইথড্র করতেছে সেটা কিন্তু খুঁজতেছি না। সব দলের অংশগ্রহণে যে নির্বাচন, এইখানে কখনোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এতজন নির্বাচিত হয়নি। শুধু বাংলাদেশ না, আমার মনে হয় যে এই অঞ্চলের কোনো দেশগুলোতে 100-র উপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়নি। পরিসংখ্যানে দেখা যায় এর আগে 1996 সালের বহুল আলোচিত 15ই ফেব্রুয়ারি নির্বাচনে সর্বোচ্চ 49 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এর বাইরে 1973 ও 1979 নির্বাচনে 11 জন, 1988 নির্বাচনে 18 জন আর 2007 সালের বাতিল হওয়া নির্বাচনেও 18 জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন এককভাবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীর বিবেচনায় 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন ভেঙে দিতে যাচ্ছে আগের সব রেকর্ড। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাই প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রশ্ন ছিল, বিরোধী দলের অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকছে কিনা। ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু সুযোগ সবসময় থাকবে। সবাই যদি একটা বাস্তবসম্মত সিদ্ধান্তে আসেন তাহলে উন্ডাই বলে দিবেন কিভাবে আমরা অগ্রসর হব। তবে আরপিওর 16-এর 3 ধারা অনুযায়ী প্রত্যাহারের পর কোনো প্রার্থী ওই নির্বাচনে পুনরায় অংশগ্রহণের আবেদনের আর কোনো সুযোগ পাবেন না। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। মনোনয়ন প্রত্যাহারের আবেদন প্রক্রিয়া বিধিসম্মত না হওয়ায় রংপুর 3 আসনের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহমেদ একথা জানান। আরপিও 1972-এর 16-1 ধারার বিধান অনুযায়ী প্রার্থী নিজে এসে দাখিল করা অথবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে অথরাইজ করে যাকে দিয়েছেন এরকম লিখিত অথরাইজকৃত ব্যক্তি কর্তৃক দাখিল না করার কারণে আরপিও 1972-এর 16-1 ধারার বিধান অনুযায়ী এই মনোনয়নপত্র প্রত্যাহারের যে আবেদনটি এটি বিবেচনা করা সম্ভব হয়নি। একই কারণ দেখিয়ে লালমনিরহাট 1 আসনে এইচ.এম. এরশাদের এবং লালমনিরহাট 3 আসনে জি.এম. কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। যে কোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তরুণ প্রজন্মের পক্ষ থেকে অন্য যুদ্ধাপরাধীদেরও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। এদিকে শাহবাগে শুক্রবারের সমাবেশ থেকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে অবিলম্বে সেনা মোতায়েন করার দাবি জানান ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। শাহবাগ হলো দেশ 3 মিনিটের জন্য নিষ্ঠাই শাহবাগ। যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে এবছর 5 ফেব্রুয়ারি জেগেছিল শাহবাগ। ফুঁসে উঠেছিল তরুণ প্রজন্ম। গণজাগরণ মঞ্চের টানা আন্দোলন আর দাবির মুখে ট্রাইব্যুনাল আইন পরিবর্তন হয়। এরপর সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়েই মৃত্যুদণ্ড হলো কাদের মোল্লার। ফাঁসি কার্যকরের পর শাহবাগে গণজাগরণ মঞ্চের এ সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ সাজায় স্বস্তি পেয়েছে তরুণ প্রজন্ম। শান্তিপূর্ণ গণ আন্দোলনের মধ্য দিয়ে যে কোনো কিছু অর্জন করা সম্ভব তার প্রমাণ দিয়েছে শাহবাগ। ভবিষ্যতে বাংলাদেশের দাবি আদায়ে শাহবাগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ধারা বলেন, 71-এর ঘাতকরা এখনো দেশকে ধ্বংসের পায়তারা করছে। এই হত্যার বিরুদ্ধে সকল মুক্তিযোদ্ধা, মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে মোকাবিলা করতে হবে। অবিলম্বে সেনাবাহিনীকে নামাতে হবে এবং জামাতিদের সন্ত্রাসীদের দেখা মাত্র গুলি করবার নির্দেশ দিতে হবে। তরুণ প্রজন্ম সহ দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। কাদের মোল্লার মৃত্যুর পর তারা ঘরবাড়িতে আক্রমণ করেছে, বাজার এবং দোকানগুলো আক্রমণ করেছে, আগুন লাগিয়েছে, মানুষ হত্যা করেছে। আপনাদের সম্মিলিত চেষ্টায় তারা কিছু করতে বাধ্য হবে।
গণজাগরণ মঞ্চের পক্ষ থেকেও সবার শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেওয়া হয়। নতুন প্রজন্ম যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন আমরা অব্যাহত রাখবো এবং যে কোনো পরিস্থিতিতে আমরা আমাদের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যাব। তরুণ প্রজন্মের দাবি, একটি রায় কার্যকরের মধ্য দিয়ে জাতির কলঙ্ক মোচন শুরু হয়েছে, যা অব্যাহত রাখতে হবে। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ৭১ গণহত্যা ও ধর্ষণের দায়ে কাদের মোল্লার ফাঁসির মধ্য দিয়ে পূরণ হয়েছে জাতির দীর্ঘদিনের প্রত্যাশা। একই সাথে এর মধ্য দিয়ে জাতি বেরিয়ে আসতে পারবে বিচারহীনতার সংস্কৃতি থেকেও। সকালে সময় টিভির সাথে একান্ত আলাপচারিতায় এসব মন্তব্য করেন দেশের বিশিষ্টজনেরা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে সুপ্রিম কোর্টে দেয়া ফাঁসির আদেশ বৃহস্পতিবার রাতে কার্যকর করে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এর ফলে ৪২ বছর ধরে জাতির যে প্রত্যাশা তা পূরণের যাত্রা শুরু হলো বলে মনে করেন ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। মানবতা বিরোধী অপরাধী আরো আছে, বিচারের অধীন তারা, তাদের বিচার সম্পন্ন করতে হবে, দণ্ড দিতে হবে, দণ্ড কার্যকর করতে হবে। সুতরাং আমরা পরিতৃপ্ত বটে, তবে পরিপূর্ণ পরিতৃপ্তি পেতে আরো হয়তো বহুদিন অপেক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুনের মতে ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি দূর হবে। একটা যুদ্ধ অপরাধ করেছিল, আমরা ৪২ বছর আন্দোলন করেছি যাতে ইম্পিউনিটির যে কালচার আমাদের গড়ে উঠেছে সেটা না থাকে, সেটা এখন এই কালচারটা বা এই সংস্কৃতিটার বিনাশ হবে। কিন্তু আমি মনে করি কয়েকজন যুদ্ধ অপরাধীর বিচারে সবকিছু শেষ হয়ে যায় না। আমরা আসলে এই যুদ্ধ অপরাধীদের যে রাজনীতি, সেটার আমরা বিনাশ চাই। কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকর না করতে বিদেশের বিভিন্ন মহল থেকে যে আবদার করা হয়েছিল তা গ্রহণযোগ্য নয় বলে মত দেন উভয়ই। আন্তর্জাতিক পর্যায়ে জামাতের লবিং স্ট্রেংথ খুবই ভালো ছিল, কারণ তাদের অর্থবিত্তের অভাব নাই, লোকবলের অভাব নাই। তাদের কাছে একজন খুনির মানবাধিকার বড় মনে হয়েছে, কিন্তু ৩০ লক্ষের মানবাধিকারটা তাদের কাছে বড় লাগেনি। যেই রায় দিয়েছেন বিচারকরা, এই রায়গুলি একটা মান তৈরি করেছে এবং বিদেশিরা আমার মনে হয় এখন কোনো বিচার করতে হলে এই রায়ের ভিত্তিতে তাদের এই মান দেখে করতে হবে। রায় কার্যকরের পর যে সহিংসতা হচ্ছে তা জামায়াতের ইতিহাস বলে মনে করেন মুনতাসির মামুন। তারা এখন মরিয়া হয়ে গেছে, তারা এই সহিংসতাটাকে এখন এমন পর্যায়ে নিয়ে যাবে যে ব্যক্তিদেরকে আক্রমণ করবে। ইতিমধ্যে সে কাজটি করেছে। পুলিশ দিয়ে বা অন্য কিছু দিয়ে এগুলি দমন করা যায় না, জনগণকে সম্পৃক্ত করে এই প্রতিরোধটা গড়ে তুলতে হবে। গত ১৭ সেপ্টেম্বর কাদের মোল্লাকে মানবতা বিরোধী অপরাধে ফাঁসি রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আশিকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার বিবৃতির মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তিকে মদদ দিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। স্বাধীনতার প্রশ্নে ঘাতকদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে তিনি বক্তব্য রাখেন। অন্য যুদ্ধাপরাধীদের শাস্তি বাস্তবায়ন করতে আওয়ামী লীগকে আবারও নির্বাচনে জয়যুক্ত করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানান তিনি। মাননীয় বিরোধী দল নেত্রীর কাল স্টেটমেন্ট দেখে যে কথাগুলো বলেছেন, তার মাধ্যমে তিনি স্বাধীনতা বিরোধী শক্তিকে উস্কিয়ে দিয়েছেন। ৭১-এর ঘাতকের প্রশ্নে কোনো সমঝোতা হতে পারে না, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো সমঝোতা হতে পারে না। যে নেত্রী জীবনের ঝুঁকি নিয়ে বিচারের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন, যখন একের পর এক দণ্ড কার্যকর হতে যাচ্ছে, তখন আগামী নির্বাচনে তাকে বিজয়ী করুন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশ এখন গভীর খাদের কিনারায়। শুক্রবার সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় দুই দলের আলোচনার মধ্য দিয়ে এ সংকটের সমাধান সম্ভব বলে উল্লেখ করেন মাহবুব। বাংলাদেশ এই মুহূর্তে একটা গভীর খাদের পাশে দাঁড়িয়ে আছে। গভীর খাদ, এই পড়লো বলে আর পড়লে উঠতে পারবে না বাংলাদেশ। ঘৃণা বিদ্বেষ থেকে সরে আসতে হবে এবং সেখানে একটা আলোচনা করতে হবে, আলোচনায় বসতে হবে, যেমন করে আলোচনায় বসেছিলেন নেলসন ম্যান্ডেলা, এবং এই আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে আসতে হবে। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। সংকট সমাধানে আওয়ামী লীগ ও বিএনপির তৃতীয় দফা বৈঠকে দুদলের আলাদা প্রস্তাব উপস্থাপন। শিগগিরই আবারও বসার কথা জানালেন আশরাফ ও ফখরুল।
রাজধানীতে জামাত শিবিরের তাণ্ডব, বেশ কিছু গাড়িতে আগুন, ব্যাপক ভাঙচুর। রাজশাহী ও খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত 1। জাতীয় পার্টিতে এরশাদ ও রওশন এরশাদের মধ্যে দুটি ধারা স্পষ্ট। কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করলেও নির্বাচনে প্রার্থী হয়েছেন অনেকেই। 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেই ফল প্রকাশের আমেজ। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন রেকর্ড সংখ্যক প্রার্থী। এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভ সহ নানা স্থানে শ্রদ্ধাঞ্জলি, মোমবাতি প্রজ্বলন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সর্বদলীয় সরকার ব্যবস্থায় নির্বাচনে আন্তর্জাতিক সমর্থন আছে। কোনো মহলেই এ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি বক্তব্য রাখেন। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক গোষ্ঠী যারা এই নির্বাচন সম্পর্কে বারবার বলে আসছিলেন যে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং সকল রাজনৈতিক দলকে এনে নির্বাচন করতে হবে। টানা অবরোধ আর হরতালের ক্ষতি পুষিয়ে নিতে গত কয়েক সপ্তাহের মতো শুক্রবার ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রস্তুতি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ করতে পারেনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই। আর এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ পড়েছেন চরম বিপাকে। প্রতি বছরের মতো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্ষিক পরীক্ষা শেষ করার ইচ্ছে ছিল বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষেরই, কিন্তু চলমান রাজনৈতিক অচলাবস্থায় সপ্তাহের অন্যান্য দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শুক্রবারও নিতে হচ্ছে বার্ষিক পরীক্ষা। বন্ধের দিনটিতে অবরোধ বা হরতাল না থাকায় সকাল ও বিকেল এই দুই শিফটে চলছে পরীক্ষা। তারপরও পরীক্ষা শেষ করতে গড়াচ্ছে মধ্য ডিসেম্বর। হরতালের কারণে পরীক্ষার প্রিপারেশনটা নষ্ট হয়েছে। এক পরীক্ষা হবে জানছি, আমরা প্রিপারেশন নিচ্ছি, সন্ধ্যার সময় দেখছি হরতাল। দেখা যাচ্ছে ওই দিন গেল ওই সাবজেক্ট পড়তে, আবার কয়েকদিন পর দেখা যাচ্ছে আবার ওই পরীক্ষা হচ্ছে, আমরা একই জিনিস আবার পড়ছি। প্রিপারেশন অনেক হ্যাম্পার হচ্ছে, কারণ আমাদের 1.5 মাস পর পরীক্ষা। তো আমাদের এভাবে যদি প্রতি শুক্রবার পরীক্ষা দিতে হয় তাহলে দেখা যাচ্ছে কোনো প্রিপারেশন আমরা নিতে পারছি না। এতে পরীক্ষার্থীদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। প্রিপারেশন তো অনেক নষ্ট হয়ে গেছে, আগে যে এটা ছিল এখন সেটা আর নাই। আর এরকম হরতাল অবরোধে আমাদের জীবনও শেষ। যে প্রিপারেশনটা ছিল ওইটা তারাতে প্রস্তুতিটা তাদের ব্যাঘাত হয়েছে, তারা আবার নতুন করে প্রিপারেশন তাদের মধ্যে একটা ঢিলামি আসছে। এই অবস্থায় পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। পরীক্ষা নেওয়া এবং রেজাল্ট তৈরি করা ওটা আমাদের ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তো ওটা আমরা এভাবে মানে প্রতিনিয়ত যে পরিকল্পনা করে করে মোটামুটি আমরা পার হয়ে গেছি। আর 2 দিন পেলেই আমার কাজ শেষ হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা ছাড়াও শুক্রবার কয়েকটি স্কুলে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শ্রেণীর ভর্তি পরীক্ষা। তাসমিন আফরোজ, সময় সংবাদ, ঢাকা। দেশে পৌঁছালো বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ সমুদ্র জয়। যুক্তরাষ্ট্র থেকে উপহার হিসেবে পাওয়া জাহাজটিকে শুক্রবার সকালে চট্টগ্রাম নৌ জেটিতে অভ্যর্থনা জানান নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। এতে সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান রোধ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল গ্যাস ব্লকগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদী নৌবাহিনী। ওমর ফারুকের প্রতিবেদন। ট্যাপ নেড়ে বাদ্য বাজিয়ে বিপুল উৎসাহে বরণ করা হলো বাংলাদেশ নৌবহরের নতুন সদস্য সমুদ্র জয়কে। তখন সকাল 10টা। চট্টগ্রাম নৌজেটিতে উপস্থিত সামরিক ও বেসামরিক সবার মধ্যেই ছিল সমুদ্র প্রতিরক্ষায় নতুন দিনের স্বপ্ন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে পাশে নিয়ে সেই নতুন দিনের সূচনা করলেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। নৌবাহিনী জানিয়েছে এরই মধ্যে বাংলাদেশ নৌবহরের 9ম ফ্রিগেট স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত এ জাহাজে টার্গেটের অবস্থান শনাক্ত করতে সক্ষম জাহাজ বিধ্বংসী কামান রয়েছে ডলফিন, ব্ল্যাক হক ও সি হক শ্রেণীর হেলিকপ্টার ওঠানামার ব্যবস্থা। এই জাহাজগুলো আমাদের পুরা এন্টায়ার ইজেড পেট্রোল করতে আমাদের খুব সহায়তা করবে এবং আমাদের সমুদ্র আহরণ করতে হলে যে ধরনের বিদেশি অয়েল রিগ এখানে স্থাপন করা হবে তাদের নিরাপত্তা প্রদান এবং আমাদের যে সম্পদ সমুদ্রে আছে বিশাল সম্পদ সেইগুলোকে পাহারা দেওয়ার জন্য আমাদের জাহাজ দরকার। আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলছিলেন কেন বিনামূল্যে বাংলাদেশকে যুদ্ধ জাহাজটি দিল তার দেশ। Now the Bay of Bengal will be more secure. This is good for Bangladesh, it's good for the region, it's good for America. Because as you know,
America is a large market for Bangladeshi exports. Those exports almost entirely go by sea. নৌবাহিনী আরও জানিয়েছে, মিয়ানমারের সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির ফলে সমুদ্রে বাংলাদেশের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সর্ববৃহৎ এ যুদ্ধজাহাজের নাম সমুদ্র জয় রাখা হয়েছে। নৌবাহিনী আশা করছে সবচেয়ে বড় এ যুদ্ধজাহাজ বাংলাদেশের সমুদ্র প্রতিরক্ষার সক্ষমতা সার্বিকভাবে বাড়াবে, যাতে নিশ্চিত হবে বঙ্গোপসাগরে একান্ত অর্থনৈতিক এলাকার নিরাপত্তা। ওমর ফারুক, সময় সংবাদ, চট্টগ্রাম। 2012-13 অর্থ বছরে গ্রাহকদের জন্য 40% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি। শুক্রবার প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভায় এমন ঘোষণা দেওয়া হয়। রাজধানীর হোটেল পূর্বানীতে দুপুরে আইসিবির বিশেষ সাধারণ সভা ইজিএম ও 37তম বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হয়। ইজিএম এ শেয়ার গ্রাহকরা 2টি শেয়ারে একটি রাইট শেয়ার ইস্যুতে সম্মত হন। অন্যদিকে এজিএম এ বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাবে জানানো হয় গত অর্থ বছরে আইসিবি এককভাবে প্রায় 248 কোটি এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সহ 376 কোটি 42 লাখ টাকা নেট মুনাফা অর্জন করেছে। দুটি সভাতেই সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর এস.এম. মাহফুজুর রহমান। পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নয়াদিল্লি সফরে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পক্ষ থেকে মনমোহন সিংকে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানানো হয়। গত কয়েক বছর ধরে ভারতীয় সরকার প্রধানকে পাকিস্তান সফরের জন্য বলা হলেও নয়াদিল্লির পক্ষ থেকে তা গ্রহণ করা হয়নি। সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে এসে এবার ইসলামাবাদ সফর করার আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতীয় প্রধানমন্ত্রীর ইসলামাবাদ সফর উভয় দেশের মধ্যে চলমান নানা সমস্যার সমাধান হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সর্বশেষ সাক্ষাৎ হয়। ফেডারেশন কাপের খবর। মৌসুমের প্রথম আসরের শিরোপা ঘরে তুলে গেল মৌসুমের রানার্স আপ খরা ঘোচালো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই আসরের চ্যাম্পিয়ন হয়েছে ধানমন্ডির এই ক্লাবটি। দলের শিরোপা জয়ে ভূমিকা রাখায় ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন শেখ জামালের ওয়েস্টার্ন। তবে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা যথারীতি ঝুলিয়ে পড়েছেন বিজয়ী দলের হাইতেন ফরওয়ার্ড সনি নর্দে। হাই প্রোফাইল তারকা, বড় বাজেট, সব মিলিয়ে মৌসুমের সবচেয়ে আলোচিত দল শেখ জামাল কোয়ার্টার ফাইনাল ও সেমির লড়াইয়ে তারা দুর্দান্ত খেলে বিদায় করে এসেছিল দেশের ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানকে। তাই ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ মুক্তিযোদ্ধার বিপক্ষে অনেকটা হেসে খেলেই শিরোপা ঘরে তুলবে ধানমন্ডির দলটি, এমন ধারণাই ছিল ফুটবল প্রেমীদের। কিন্তু মাঠের ফুটবলে দেখা গেল উল্টো চিত্র। মাঝারি মানের দল নিয়েও প্রতিপক্ষকে কোনো ছাড় না দিয়ে বরং শুরু থেকেই সমান তালে লড়ে গেছে মুক্তিযোদ্ধা। ম্যাচের 5 মিনিটেই ডিফেন্ডার রায়হানের পাস থেকে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন শেখ জামালের তুরুপের তাস সনি নর্দে। 16 মিনিটে সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধাও। তবে প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগটি জামালের দ্বারে আসে 34 মিনিটে, কিন্তু আলী আব্দুল্লাহ শট ক্রসবারের পাশ দিয়ে চলে গেলে হতাশায় মুষড়ে পড়ে জামাল সমর্থকরা। তবে গোলের খেলা ফুটবলে প্রথমার্ধে গোলে দেখা পায়নি কোনো দলই। বিরতির পর দুদলই গোলের জন্য লড়েছে সমান তালে। বারবার আক্রমণ আর পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি হয়েছে শুধু, কিন্তু চূড়ান্ত সাফল্যের দেখা পাচ্ছিল না কোনো দলই। অবশেষে ম্যাচের 82 মিনিটে আসে সেই মুহূর্তটি। তবে সনি নর্দে কিংবা এনকোচা কিংসলের কেউ নন, শেখ জামালের ত্রাণকর্তা হয়ে হাজির হন ডিফেন্ডার নাসির উদ্দিন। সনি নর্দের কর্নারে আলতোভাবে মাথা ছুঁয়ে তার জালে জড়ান নাসির, আর তাতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে শেখ জামাল। গেল আসরের ফাইনালে ফেডারেশন কাপ হাতছাড়া হয় আক্ষেপে পড়েছিল শেখ জামাল। তবে এবার বিজয়ের মাসে মামুনুল সনি নর্দেরা দুর্দান্ত পারফর্ম করে শেখ জামালকে উপহার দিয়েছে মৌসুমের প্রথম শিরোপা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।
মধ্যরাতের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংকট সমাধানে আওয়ামী লীগ ও বিএনপির তৃতীয় দফা বৈঠকে দুদলের আলাদা প্রস্তাব উপস্থাপন। শিগগিরই আবারও বসার কথা জানালেন আশরাফ ও ফখরুল। রাজধানীতে জামাত শিবিরের তাণ্ডব, বেশ কিছু গাড়িতে আগুন, ব্যাপক ভাঙচুর। রাজশাহী ও খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত 1। জাতীয় পার্টিতে এরশাদ ও রওশন এরশাদের মধ্যে দুটি ধারা স্পষ্ট। কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করলেও নির্বাচনে প্রার্থী হয়েছেন অনেকেই। 10ম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেই ফল প্রকাশের আমেজ। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন 117 জন। এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভ সহ নানা স্থানে শ্রদ্ধাঞ্জলি, মোমবাতি প্রজ্বলন। এই ছিল মধ্যরাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।